আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা সংখ্যার তুলনা কিভাবে করে আমরা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার তুলনা করতে পারি, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি, এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে সংখ্যার তুলনা কিভাবে করে সংখ্যার তুলনা করে। সংখ্যার তুলনা করা হয় মূলত আমরা যদি দুইটা সংখ্যা লিখি এখানে, তাহলে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট এটা নির্ণয় করার জন্য আমাদেরকে সবার প্রথমে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, আমরা দেখব যে এই সংখ্যাটার মধ্যে অঙ্ক আছে কয়টা। যেমন আমি যদি এখানের মধ্যে একটা সংখ্যা লিখলাম 4392, এখানের মধ্যে যদি আবার আরেকটা সংখ্যা লিখি আমরা 4379, এই যে দুইটা সংখ্যা লিখলাম, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয় করার জন্য আমাদেরকে সবার প্রথমে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, আমরা দেখব যে এই সংখ্যাটার মধ্যে কয়টা অঙ্ক আছে। আমরা অঙ্ক কাকে বলে আমরা আমাদের পূর্বের পর্বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই সংখ্যাটার মধ্যে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4, চারটা অঙ্ক আছে। এই সংখ্যাটার মধ্যেও 1 2 3 4 চারটা অঙ্ক আছে। তাহলে আমরা এখানে মধ্যে দেখলাম যে এখানেও চারটা অঙ্ক, এখানেও চারটা অঙ্ক। যদি অঙ্ক যদি সমান হয় তখন আমাদেরকে আর কি অঙ্ক সংখ্যা, এই সংখ্যার মধ্যে অঙ্ক যে কয়টা আছে এই সংখ্যার মধ্যেও অঙ্ক সেই কয়টাই আছে। তাহলে আমাদেরকে সরাসরি আমরা বলতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট। কিন্তু যদি ঘটনাটা এরকম ঘটতো, এই সংখ্যার আমি যদি এখানে মধ্যে একটা সংখ্যা দিতাম, তাহলে এটা হয়ে গেল 14392 আর এটা হচ্ছে 4379। তাহলে এই মুহূর্তে এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে 1 2 3 4 5, পাঁচটা অঙ্ক। এখানে অঙ্ক আছে 1 2 3 4, চারটা অঙ্ক। তাহলে এখানে পাঁচটা অঙ্ক, এখানে চারটা অঙ্ক। আমরা সরাসরি বলতে পারবো এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা আর এই সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ আমরা যদি দুইটা সংখ্যার মধ্যে তুলনা করি, যেই সংখ্যার মধ্যে অঙ্ক বেশি থাকবে, এখানে পাঁচটা অঙ্ক আর এখানে চারটা অঙ্ক, তাহলে যেখানে অঙ্ক বেশি সেটা বড় আর যেখানে অঙ্ক কম সেটা ছোট। এটা একেবারে সরাসরি বলা যাবে প্রথমেই, যে আমরা দেখব যে কয়টা করে অঙ্ক আছে। অঙ্কগুলো আমরা হিসাব করে যেখানে আমরা অঙ্ক বেশি দেখব তাকে বড় বলবো আর যেখানে অঙ্ক কম দেখব তাকে ছোট বলবো। এটা একদম সহজ হিসাব। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে যে অঙ্ক কোথাও বেশি নাই, উভয় জায়গাতেই অঙ্ক সমান, যেমন এখানের মধ্যে চারটা অঙ্ক, এখানের মধ্যে চারটা অঙ্ক, তাহলে যেহেতু এখানেও চারটা অঙ্ক এখানেও চারটা অঙ্ক, সরাসরি বলা যাবে না যে কোনটা বড় কোনটা ছোট, এটা সরাসরি বলা যাবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে একটি সংখ্যার বৃহত্তম স্থান, বৃহত্তম স্থান মানে কি, একক দশক শতক হাজার, এই হাজারটা হচ্ছে বৃহত্তম। হাজারটা কি বৃহত্তম। এককের চাইতে দশক বড়, দশকের চাইতে শতক বড়, শতকের চাইতে হাজার বড়। তাহলে আমরা করব কি, একটা সংখ্যার বৃহত্তম স্থানের সাথে আরেকটা সংখ্যার বৃহত্তম স্থান তুলনা করা শুরু করে দেব। এখন আমাদের মূল কাজ শুরু। প্রথমে ছিল যার অঙ্ক বেশি সে বড়, যার অঙ্ক কম সে ছোট। আর এখন যখন উভয় জায়গাতে অঙ্ক সমান, তখনই মূল কাজটা শুরু হবে। আমরা কিভাবে করে সেটা নির্ণয় করতে পারি। এই সংখ্যার বৃহত্তম স্থান অর্থাৎ হাজারের অঙ্ক, এই সংখ্যার বৃহত্তম স্থান অর্থাৎ হাজারের অঙ্ক আমরা এই বৃহত্তম স্থানের মধ্যে তুলনা করব, দেখব কার বৃহত্তম স্থানের অঙ্কটা বড়। তাহলে আমরা দেখতেছি এখানে বৃহত্তম স্থানে আছে 7 আর এখানে বৃহত্তম স্থানে আছে 3। 7 আর 3-এর মধ্যে কে বড়? 7 বড়, এই সংখ্যাটা বড়। 3 ছোট, এই সংখ্যাটা ছোট। এই জিনিসটা দেখতে হবে যে যদি অঙ্ক সমান সমান হয়ে যায়, এখানেও চারটা এখানেও চারটা, তখন তুলনা হবে বৃহত্তম স্থান, যে এখানের বৃহত্তম এখানের বৃহত্তম স্থান। তখন তুলনা করে যাকে ছোট দেখব সেই সংখ্যাটা ছোট, যাকে বড় দেখব সেই সংখ্যাটা বড়। এখন যদি এরকম হয় যে এই যে আমরা এখানে দুইটা সংখ্যা লিখলাম, এই সংখ্যার বৃহত্তম স্থানে আছে 9, এই সংখ্যার বৃহত্তম স্থানে আছেও 9, তাহলে এখন তো বৃহত্তম স্থান সমান হয়ে গেল। তাহলে আমরা ঠিক তার পরবর্তী বৃহত্তম স্থানটা দেখব, ঠিক তার আগেরটা। তাহলে এই হাজারের আগে কি আছে? শতক। তাহলে আমরা এইখানের শতক আর এখানের শতকের মধ্যে তুলনা করব, কারণ সবচেয়ে বড় দুই জায়গার মধ্যে সমান সমান আছে। তাহলে সমান সমান হলে তো আমরা পুরো সংখ্যাকে তো সমান বলতে পারবো না, আমাদেরকে তুলনা চালায় যেতে হবে শেষ পর্যন্ত। তাহলে আমরা এখানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, এখানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা আমরা তুলনা করে দেখি। এখানে 8,
এখানে 7, তাহলে এখানটাতে বড়, এই যে এই 8 বড়, এই 7 ছোট, তাহলে বলবো এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। এভাবে করে আমরা বলতে থাকবো। আর যদি এক পর্যায়ে আমরা দেখি যে একটা সংখ্যার সবগুলো অঙ্ক আরেকটা সংখ্যার সবগুলো অঙ্ক সমান, বৃহত্তম স্থানে 1, বৃহত্তম স্থানে 1, দ্বিতীয় বৃহত্তম স্থানে 1, দ্বিতীয় বৃহত্তম স্থানে 1, এরকম করে সবগুলো সমান, তাহলে তখন আমরা বলবো এই দুইটা সংখ্যা সমান, অর্থাৎ তাদের মধ্যে কেউই বড় না, কেউ ছোট না। তাহলে আমাদেরকে সংখ্যার তুলনার মধ্যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আমরা অঙ্কগুলোকে গণবো, আমরা দেখব কয়টা অঙ্ক আছে। এখানে আমাদের 5টা অঙ্ক, এখানে আমাদের 4টা অঙ্ক, কোনো হিসাব নিকাশের দরকার নাই, এই সংখ্যাটা বড় হয়ে যাবে। অর্থাৎ যেই সংখ্যার মধ্যে অঙ্ক বেশি সে বড়, যেই সংখ্যার মধ্যে অঙ্ক কম সে ছোট। এখন যদি দেখা যায় যে অঙ্ক সমান সমান, এখানেও 4টা, এখানেও 4টা, এখানেও 10টা, এখানেও 10টা, যদি অঙ্ক সমান সমান হয় তখন তুলনা করা শুরু করতে হবে বৃহত্তম স্থানে। অর্থাৎ একটি সংখ্যার বৃহত্তম স্থান, একটি সংখ্যার বৃহত্তম স্থান, আমরা বৃহত্তম স্থানের মধ্যে তুলনা করে দেখব কে বড় কে ছোট। যদি আমরা কাউকে বড় পাই সেই সংখ্যাটাকে বড় বলবো, কাউকে ছোট পাই সেই সংখ্যাটাকে ছোট বলবো। যদি দেখা যায় বৃহত্তম স্থানও সমান সমান, এই যে এখানেও নয় এখানেও নয়, বৃহত্তম স্থানও সমান, তাহলে আমরা দ্বিতীয় বৃহত্তমতে যাব। এটা তো প্রথম, দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম, এই দ্বিতীয় বৃহত্তমর মধ্যে তুলনা করব, তখন আমরা দেখব কে ছোট কে বড়। যদি এরকমটাও যদি এখানেও যদি সমান সমান পাওয়া যায়, আমরা তৃতীয় বৃহত্তম দেখব। এভাবে করে করতে করতে সম্পূর্ণ সংখ্যাটার আমরা হিসাব করব। তাহলে আমরা যদি দেখি যে এই অঙ্কের, এই সংখ্যার মধ্যে সবগুলো অঙ্ক, এই সংখ্যার সবগুলো অঙ্ক সমান সমান দেখা যায়, তখন আমরা এখানে কেউ বড় কেউ ছোট এটা বলা যাবে না, উভয়ই সমান বলতে হবে। তাহলে আমরা এই সংখ্যার তুলনা কিভাবে করে করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে করে তৈরি করে। তাহলে আমরা এইমাত্র যে সংখ্যার তুলনাটা শিখলাম সেখানে আমরা দুইটা কথা বলতেছিলাম, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতর সংখ্যা। তো এই যে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা, এখানে দুইটা চিহ্ন ব্যবহার করা হয়। একটা চিহ্ন হচ্ছে এইটা এবং আরেকটা চিহ্ন হচ্ছে এইটা। এই চিহ্নটাকে, প্রথম চিহ্নটাকে বলা হয় বৃহত্তম চিহ্ন, আর নিচের চিহ্নটাকে বলা হয় ক্ষুদ্রতম চিহ্ন। অর্থাৎ বৃহত্তর চিহ্ন আর ক্ষুদ্রতর চিহ্ন, বৈশিন্যারও আর কি। তো এখন আমরা যখন একটা সংখ্যা এখানে আমাদের লিখি, একদম ছোট একটা সংখ্যা দিয়ে দেখাই, যেমন এটা হচ্ছে 38 আর এটা হচ্ছে 32, একেবারে ছোট দুইটা সংখ্যা দিয়ে দেখালাম। তো এই যে 38 এটা বড়, 32 এটা ছোট, তাহলে প্রথম যেই সংখ্যাটা সেটা যেটা হবে তার উপরে নির্ভর করেই আমরা চিহ্নটাকে দিব। এই দুইটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা বড়, সুতরাং আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এই চিহ্নের এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার দিকেই এই বড় সংখ্যাটা বসে, আর এই চিহ্নটা যেখানে এই যে চিকন হয়ে গেল যেই জায়গাটা, সেখানেই ক্ষুদ্রতম সংখ্যাটা বসে। তাহলে বড় সংখ্যার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি, এই চিহ্নটাকে বলা হয় বৃহত্তর চিহ্ন। এরপরে এই যে চিহ্নটা, এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন। যেমন আমরা এই 32কে যদি এখানে লিখি আর 38কে যদি এখানে লিখি, দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে আমরা জানি 32 ছোট। এই যে 32 ছোট, মূলত এই কারণেই আমরা এই চিহ্নটা এখানে ব্যবহার করলাম। এই চিকন জায়গার দিকে এই ছোট সংখ্যা, এই ফাঁকা জায়গার দিকে বড় সংখ্যাটা বসলো। তাহলে এই প্রথম চিহ্নটাকে বলা হয় বৃহত্তর চিহ্ন, দ্বিতীয় চিহ্নটাকে বলা হয় ক্ষুদ্রতর চিহ্ন, আর এটাকে বলা হয় সমান চিহ্ন। 32 সমান 32, 38 সমান 38। তাহলে বৃহত্তর চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন, সমান চিহ্ন, এই তিনটা চিহ্ন আমরা এখানে আমাদের ব্যবহার করলাম। এখন আমরা শিখব বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করে, কিভাবে তৈরি করে বৃহত্তম সংখ্যা। যেমন আমরা যদি এখানের মধ্যে কয়েকটা অঙ্ক লিখি, উলটপালট করে কয়েকটা অঙ্ক লিখবো এখানের মধ্যে, আমরা এখানের মধ্যে কয়েকটা অঙ্ক লিখলাম ওলটপালট করে, এখানে 8, এখানে 0, 1, 9, 4। এখন আমাদেরকে যদি বলে যে এই অঙ্কগুলো ব্যবহার করে একটি বৃহত্তম সংখ্যা তৈরি করো, বৃহত্তম অর্থাৎ এই অঙ্কগুলো ব্যবহার করে সবচাইতে বড় যেই সংখ্যাটা তৈরি করা যাবে সেটা তোমরা তৈরি করো। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে সবচাইতে বড় যেই অঙ্কটা আমরা সেখান থেকে শুরু করব। আমরা বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাব, তাহলেই বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যাবে। আমি আবারও বলি, যেই অঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচাইতে বড় যেই অঙ্কটা সেটা দিয়ে আমরা শুরু করব, সেখান থেকে আস্তে আস্তে আমরা ছোট সংখ্যার দিকে যেতে থাকব। প্রথমেই ছোট সংখ্যাকে লিখে ফেলবো না, আমরা বড় সংখ্যাটা থেকে
আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাব। অর্থাৎ যেমন আমরা যদি এখানে আমাদের তৈরি করি, সেটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। আমরা সবার প্রথমে 9কে লিখলাম। এবার এই 9-এর পরে 9-এর চাইতে একটু ছোট কোনটা? 9-এর চাইতে একটু ছোট হচ্ছে 8। অথবা আরেকভাবে বলতে পারি যে 9কে যখন বসালাম, ধরে নেন অঙ্ক থেকে 9 বাদ, এখন বড় কোনটা? এখন বড় হচ্ছে 8। এখন 8ও অঙ্ক থেকে বাদ, এখন বড় কোনটা? এখন বড় হচ্ছে 4, এখন বড় 1, এখন 0 বাকি রইল। এই যে আমরা 98,410 লিখলাম, আমরা প্রথমে যে অঙ্কগুলো লিখেছি এই অঙ্কগুলো ব্যবহার করে এই সংখ্যাটার চাইতে বড় কোনো সংখ্যা তৈরি করা সম্ভব না। এটাই হচ্ছে সবচাইতে বড় সংখ্যা। এই অঙ্কগুলো ব্যবহার করে এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। এর চাইতে বড় কোনো সংখ্যা তৈরি করা যাবে না। তাহলে বড় সংখ্যা কিভাবে তৈরি করে বৃহত্তম সংখ্যা? সেটা হচ্ছে অঙ্কগুলোকে অধক্রমে সাজাতে হয়। আমি বানানটা এখানে লিখি, অধক্রম। অধক্রম বলতে বোঝানো হয়, ক্রম মূলত দুই রকমের। ক্রম বলতে বোঝানো হয় সিরিয়াল, ধারাবাহিকতা। তাহলে ক্রম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অধক্রম, আরেকটা হচ্ছে ঊর্ধ্বক্রম। অধক্রম বলতে বোঝানো হয় বড় থেকে ছোটর দিকে যাওয়া। অধক্রম বলতে বোঝানো হয় বড় থেকে ছোটর দিকে যাওয়া। যেমন 9, 8, 7, 6, 5, 4, এই যে বড় থেকে ছোটর দিকে যাওয়া, এটাকেই বলা হয় অধক্রম। আর ঊর্ধ্বক্রম বলা হয় ছোট থেকে বড়র দিকে যেতে থাকবে, ঊর্ধ্ব। এখানে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়র দিকে যেতে থাকবে। অর্থাৎ 1, তার চাইতে বড় 2, তার চাইতেও বড় 3, তার চাইতেও বড় 4, তার চাইতেও বড় 5। অর্থাৎ ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড়র দিকে যাবে, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। আর অধক্রম হচ্ছে শুরু করবে বড় দিয়ে, আস্তে আস্তে ছোটর দিকে যেতে থাকবে। তাহলে আমরা আমাদেরকে যখন বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলবে, তখন আমরা অধক্রম, এই ধারাবাহিকতাটা আমরা রক্ষা করব। সেটা হচ্ছে যেই অঙ্কগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে সবচেয়ে বড়টা দিয়ে শুরু করব, সেখান থেকে আস্তে আস্তে আমরা ছোট অঙ্কগুলোর দিকে যেতে থাকব, হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা তো এই অঙ্কগুলো ব্যবহার করে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। এখন আমরা আরও কিছু অঙ্ক লিখি, কয়েকটা নতুন নতুন অঙ্ক লিখি। আমরা এখানে আরও কয়েকটা অঙ্ক লিখলাম, আমরা আগের চাইতে আরও অঙ্ক বৃদ্ধি করলাম। এখন আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করি, এখানে বৃহত্তম করব, এখানে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে দেখাবো। তো এখানের মধ্যে যদি আমরা এখন বৃহত্তম সংখ্যাটা তৈরি করি, আমরা কি বললাম? অধক্রম। এই সিরিয়ালটা আমাদেরকে মেনটেন করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে আমরা 9কে লিখবো এখানে। অর্থাৎ আমাদেরকে যেই অঙ্কগুলো দিয়ে দিবে সেগুলোর মধ্যে বড়টাকে আমরা খুঁজবো। এখন কোনো জায়গাতে 9 নাই থাকতে পারে, কোনো জায়গাতে 7 নাই থাকতে পারে। যেই অঙ্কগুলো থাকবে সেগুলোর মধ্যে যেটা বড় তাকে দিয়ে আমরা শুরু করলাম। তাহলে এই যে আমরা বড় অঙ্কটা লিখলাম, সেখান থেকে এখন আমরা আস্তে আস্তে ছোটর দিকে যেতে থাকবো। তাহলে 9কে লিখে ফেলছি, 9 বাদ, এবার বড় কোনটা? 7, 7কেও লিখে ফেললাম, এটা বাদ, এবার 5, এরপরে 4, তারপরে 2, সর্বশেষ 0। এই যে আমরা এখানে যে অঙ্কগুলো লিখলাম, এই অঙ্কগুলো দ্বারা সবচাইতে বড় সংখ্যা হচ্ছে এইটা। এই অঙ্কগুলো ব্যবহার করে এই সংখ্যার চাইতে আর বড় কোনো সংখ্যা তৈরি করা যাবে না, এটাই সবচাইতে বড় সংখ্যা। এই অঙ্কগুলো ব্যবহার করে এটি সবচাইতে বৃহত্তম সংখ্যা। এখানে কত তৈরি হলো? 9,75,420। এর চাইতে বড় কোনো সংখ্যা তৈরি করা যাবে না এই অঙ্কগুলো দ্বারা। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কিভাবে করে তৈরি করে আমরা আশা করি সেটা শিখতে পারলাম। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে করে তৈরি করে সেটা আমরা শিখব। তাহলে এখানের মধ্যে এখন আমরা আবার কয়েকটা অঙ্ক লিখব। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে করে তৈরি করে সেটা আমরা শিখব। ক্ষুদ্রতম সংখ্যা আমরা সবার প্রথমে কয়েকটা অঙ্ক লিখব। এখন আমরা একেবারে অল্প কয়েকটা অঙ্ক দিয়ে আপাতত শিখি, এরপর আমরা আরও বেশি অঙ্ক দিয়ে শিখব। এই যে আমরা কয়েকটা অঙ্ক লিখলাম, 7, 9, 8, 1, এই 4টা অঙ্ক দিয়ে আমাদেরকে এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, ছোট সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করি, আমরা এখানের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে শুরু করে বড়র দিকে যেতে হবে, ছোট থেকে শুরু করে বড়র দিকে যেতে হবে। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 1, আমরা 1 লিখব। এরপরে হচ্ছে 7, তারপরে 8, তারপরে 9। তাহলে 1, 7, 8, 9 এটাই হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার করে সবচাইতে ছোট সংখ্যা। এই অঙ্কগুলো ব্যবহার করে এর চাইতে ছোট সংখ্যা বানানো সম্ভব না।
এই 4টা অঙ্ক ব্যবহার করে এই সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা এই অল্প একটা অঙ্ক ব্যবহার করে কিভাবে করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে আমরা সেটা শিখলাম। এই যে ঊর্ধ্বক্রমের সিরিয়ালটা আমরা মেনটেন করলাম। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড়র দিকে যেতে থাকবে, হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একটা বিষয় খুবই খেয়াল রাখতে হয়, সেটা এই বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সেটা কোনো বিষয় না, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শূন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই শূন্যের কারণে ক্ষুদ্রতম সংখ্যা অনেক সময় ভুল হয়ে যায়। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা এখানে মধ্যে কয়েকটা অঙ্ক লিখি নতুন করে। আমরা এখানে মধ্যে আরও কয়েকটা অঙ্ক লিখলাম। এবার আমরা অঙ্কের পরিমাণটা বাড়াম, সংখ্যাটা একটু বড় করব। তাহলে এখন আমাদেরকে যদি বলা হয় যে এই অঙ্কগুলো ব্যবহার করে তোমরা একটি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, ঠিক আছে, আমরা তাহলে এখন ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করব। তাহলে এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে যে নিয়মটা মানতে হয়, ঊর্ধ্বক্রম, এই নিয়মটা মানতে হবে। তাহলে এখানে আমাদের সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে 0, আমরা 0কে লিখি। তার চাইতে একটু বড় হচ্ছে 2, তার চাইতে একটু বড় হচ্ছে 4, তার চাইতে একটু বড় 5, তার চাইতে একটু বড় 7, তার চাইতে একটু বড় 9। হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এটা আসলে হয় নাই, এটা ভুল। কেন এটা ভুল? তার কারণ কোনো সংখ্যারই শুরুতে 0 থাকে না। 0 দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না, 0 দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না। তাহলে এই যে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করলাম, নিয়ম অনুযায়ী কিন্তু ঠিকই আছে, যে সবচেয়ে ছোটটা তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, ঠিকই আছে, কিন্তু সংখ্যাটা হয় নাই। কেন সংখ্যাটা হয় নাই? তার কারণ কোনো সংখ্যার শুরুতে 0 থাকতে পারে না, কোনো সংখ্যার শুরুতে 0 থাকতে পারে না। তাহলে আমরা এখন কি করব, এটাকে কিভাবে সঠিক বানাইতে পারি? বেশি কিছু করা লাগবে না। সেটা হচ্ছে আমরা সবার শুরুতে 0 বসার কথা, কিন্তু আমি যদি 0কে বাদ দেই তাহলে কোনটা বসবে? তাহলে যেটা বসবে তাকে আগে বসাবো। 0কে যদি বাদ দেই তাহলে 2 আগে বসার কথা, তাহলে আমরা 2কে আগে বসাবো। এই 2কে আগে বসিয়ে দিয়ে এবার 0কে বসিয়ে দিব, বাকি যা আছে হুবহু ওইভাবে করেই বসবে, ওখানে আর কোনো অতিরিক্ত কাজ নাই। অর্থাৎ কাজটা হবে শুধুমাত্র প্রথম 2টা অঙ্কের মধ্যে। কাজটা কোথায় হবে? প্রথম 2টা অঙ্কের মধ্যে। এই প্রথম 2টা অঙ্ককে আমরা তাদের জায়গাটা পরিবর্তন করে দিব। এই মুহূর্তে 2 যেখানে আছে সেখান থেকে হিসাব করা যাবে, কিন্তু 0 এই মুহূর্তে 0টা যেখানে আছে সেখান থেকে হিসাব করা যাবে, কিন্তু 0 যদি প্রথমে থাকে তাহলে তাকে হিসাবে ধরা যাবে না, তখন 0 অটোমেটিক বাদই হয়ে যায় অঙ্ক থেকে। তা আমার যদি 0 যদি বাদই হয়ে যায় তাহলে তার 0 অঙ্কের মধ্যে থাকলো না। কিন্তু আমার তো এই অঙ্কগুলোর মধ্যে 0 আছে, তাহলে 0 রাখতে হবে, বাদ তো দেওয়া যাবে না। কিন্তু শুরুতে বসাইলে সে বাদ পড়ে যায়। তাহলে কি করা যায়? এই জন্য আমরা করব কি, 0 বাদে সবচেয়ে ছোট যেটা, 0 ব্যতীত সবচেয়ে ছোট যেটা, তাকে আগে বসাবো। এরপরেই 0টা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো যেভাবে করে করার কথা সেভাবে করে আমরা করে দিব। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এটা সঠিক, আগেরটা ভুল, এটা সঠিক। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যখন 0 থাকে তখন এই বিষয়টার দিকে আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যায় এই 0-এর কারণে ভুল হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কিভাবে করে বৃহত্তম সংখ্যা তৈরি করে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে, এগুলো শিখলাম। এখন আমরা শিখব জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে করে তৈরি করে। তাহলে এখন আমরা শিখব জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে করে নির্ণয় করে। আমরা যখন এই জোড় আর বিজোড় সংখ্যাটা মূলত নির্ণয় করা হয় একক স্থানে যেই অঙ্কটা থাকে সেটাকে নির্ভর করে, অর্থাৎ পুরো একটা সংখ্যা, যেমন আমি এখানে লিখি 2 8 4 6 0, তারপরে হচ্ছে আমি আবারও 8 লিখি, তারপরে 4 লিখি, আর কি আমি সংখ্যাটাকে বড় বানানোর চেষ্টা করতেছি। তাহলে হইল, অনেক বড় একটা সংখ্যা হইল। এই যে পুরো সংখ্যাটা আপনারা দেখেছেন এখানে সবগুলোই কিন্তু জোড়। এই যে 4 জোড়, 8 জোড়, 0 জোড়, 6 জোড়, এখানে সবগুলো অঙ্ক জোড়। তাহলে সবগুলোই জোড়, কিন্তু আমি যদি একক স্থানে যদি 3 বসিয়ে দেই, এই সংখ্যাটা বিজোড় সংখ্যা। এই সংখ্যাটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এই পুরো সংখ্যাটাকে আমরা বলবো এটি একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করলাম? পুরো সংখ্যাটাতে না তাকিয়ে শুধু এককের স্থানে আমরা তাকিয়ে দেখলাম যেটা কি। একক স্থানে আছে 3, একক স্থানে যেই অঙ্কটা আছে সেটা যদি জোড় হয় সম্পূর্ণ সংখ্যাটা জোড়। একক স্থানে যেই অঙ্কটা আছে সেটা যদি বিজোড় হয় সম্পূর্ণ সংখ্যাটা বিজোড়। তাহলে এখানের প্রত্যেকটা অঙ্ক জোড় জোড় জোড়, কিন্তু একক স্থানে আছে বিজোড়, আমরা বলবো সম্পূর্ণ সংখ্যাটা বিজোড় সংখ্যা। সম্পূর্ণ সংখ্যাটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা তো হয়ে গেল।
এবার আমরা দেখব জোড় সংখ্যা কিভাবে নির্ণয় করে। একই রকমভাবে যেমন আমি এখানের মধ্যে এখন অনেকগুলো বিজোড় অঙ্ক লিখব, যেমন 3, 5, 9, তারপরে হচ্ছে 1, আবারও 3, 7, এগুলো লিখি আর কি, সংখ্যাটাকে বড় বানাইলাম। তাহলে এটা অনেক বড় একটা সংখ্যা আমরা লিখলাম। এই যে সংখ্যাটা লিখলাম, প্রত্যেকটা অঙ্ক এখানে বিজোড়, প্রত্যেকটা অঙ্ক বিজোড়, কিন্তু এই সংখ্যাটার একক স্থানে যদি আমি একটা জোড় সংখ্যা লিখে দেই, সম্পূর্ণ সংখ্যাটা জোড় সংখ্যা হয়ে যাবে। সম্পূর্ণ সংখ্যাটা কি সংখ্যা হয়ে যাবে? জোড় সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ জোড় এবং বিজোড় এটা নির্ভর করে একক স্থানের অঙ্কের উপরে। একক স্থানীয় অঙ্কটা যদি জোড় হয়, পুরো সংখ্যাটা জোড়। একক স্থানের অঙ্কটা যদি বিজোড় হয়, পুরো সংখ্যাটা বিজোড় হবে। তাহলে আমরা আশা করি জোড় সংখ্যার বিজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এই জোড় বিজোড় সংখ্যা শিখলাম। এখন আমরা চলে যাব আমাদের মূল অঙ্কের মধ্যে। মূল অঙ্কের মধ্যে আমরা আরও বিস্তারিত কিছু অঙ্ক সমাধান করব। আমরা এখানের মধ্যে নতুন করে কয়েকটি প্রশ্ন লিখলাম। সবার প্রথমে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করো, একটার সাথে আরেকটা সংখ্যার তুলনা করো, এবং এই ছোট চিহ্ন, বড় চিহ্ন এবং সমান চিহ্ন, এই তিনটি চিহ্ন কোন জায়গাতে কোন চিহ্নটা বসবে সেটা তোমরা বসাও। এখানে আমরা দেখতেছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা করে খালি ঘর দেওয়া আছে, যে খালি ঘর, খালি ঘর, প্রত্যেকটা অঙ্কে খালি ঘর দেওয়া। তো এখানে আমরা এই খালি ঘরের দুই দিকে দুইটা সংখ্যা আছে, খালি ঘরের সামনে একটা সংখ্যা, পিছনে একটা সংখ্যা। এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করে মাঝখানে এই তিনটা চিহ্নের মধ্যে কোন চিহ্নটা বসতে পারে সেই চিহ্নটাকে আমাদেরকে বসাইতে হবে। তো এখানে 6টা অঙ্ক আছে। সবার প্রথমে যেই সংখ্যাটা দেওয়া আছে, প্রথম যে অঙ্কটা, আমরা তার সমাধান করি। আমরা বড় সংখ্যা, ছোট সংখ্যা, সমান সংখ্যা, আমরা এই সংখ্যার তুলনা, এখানে কিন্তু সবার প্রথমেই বলেছি যে আমাদের প্রথম কাজ হলো একটা সংখ্যার অঙ্কগুলোকে গণা, যে এখানে কয়টা অঙ্ক আছে। আমরা এখানে দেখতেছি 1, 2, 3, 4, এখানে 4টা অঙ্ক আছে। এখানে 1, 2, 3, 4, এখানেও 4টা অঙ্ক আছে। তাহলে যেহেতু দুই জায়গাতেই সমান সমান অঙ্ক আছে, সুতরাং আমরা কাউকেই সরাসরি বলতে পারবো না যে এটা বড় এটা ছোট, এটা সরাসরি বলা যাবে না। তাহলে এখন আমাদেরকে বৃহত্তম স্থানে তুলনা করতে হবে। এই সংখ্যাটার বৃহত্তম স্থানে আছে 8, এই সংখ্যাটার বৃহত্তম স্থানে আছে 8। বৃহত্তম স্থান মানে কি? বৃহত্তম স্থান মানে একক, দশক, শতক, হাজার। তাহলে এই একক, দশক, শতক, হাজার, এখানে সবচেয়ে বড় কোনটা? হাজার বড়। তাহলে আমরা হাজারের ঘরটাতে দেখলাম 8, এখানে হাজারের ঘরে 8। তাহলে দুই জায়গাতেই তো সমান সমান। এখনও আমরা বলতে পারতেছি না কোনটা ছোট কোনটা বড়। এখন আমরা চলে যাব দ্বিতীয় বৃহত্তম সংখ্যাতে। এটা দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, এটা দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। আমরা দেখলাম এখানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা 4, এখানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা 5। এই আমরা তুলনা করে ফেললাম, এখানে 4 আর এখানে 5। এই 5 যেহেতু বড়, আমরা বলবো এই সংখ্যাটা বড়। তাহলে এই সংখ্যাটা যদি বড় হয়, তাহলে এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা ছোট, তাই তো? তাহলে 8499 এটা ছোট। তাহলে আমরা এইখানের এই চিহ্নটাকে বসাবো, এটা হচ্ছে ছোট চিহ্ন, এটা হচ্ছে ছোট চিহ্ন। অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝায় এই দিকে বাম দিকে বসে ছোটটা, ডান দিকে বসে বড়টা। এই চিহ্ন দ্বারা এটাই বোঝায় যে খালি এই যে ফাঁকা জায়গাটার দিকে বসে বড়টা, আর এই চিকন জায়গার দিকে বসে ছোটটা। তাহলে এটা ছোট, এটা বড়, আমরা এটা নির্ণয় করলাম। শুধু আমাদের এটাই কাজ, যে আমাদেরকে দুইটা সংখ্যার মধ্যে তুলনা করে খালি ঘরে কোন চিহ্নটা বসবে সেটা বসানোর জন্য বলা হয়েছে, আমরা বসালাম। এটা 1 নম্বর অঙ্কটা করলাম। এরকম করে বাকি সবগুলো অঙ্ক আমরা তুলনা করতে থাকবো। আমরা এখন 5 নম্বর অঙ্কের দিকে একটু তাকাই। এখানে একটা খালি ঘর আছে, তার দুই দিকে দুইটা সংখ্যা। আমরা সবার প্রথমে অঙ্ক গুনবো যে কয়টা অঙ্ক আছে। এই সংখ্যার মধ্যে কয়টা অঙ্ক? 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা অঙ্ক আছে। এখানে কয়টা অঙ্ক? 1, 2, 3, 4, 5, 6, 6টা অঙ্ক। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্কটা। এখানে 7টা অঙ্ক, এখানে 6টা অঙ্ক। আর কোনো তুলনা করতে হবে না। এখানে যেহেতু অঙ্ক বেশি, সুতরাং এটা বড়। তাহলে এটা যদি বড় হয়, তাহলে আমরা চিহ্নটা ব্যবহার করব এই চিহ্ন। এটাকে বলা হয় বৃহত্তর চিহ্ন। বৃহত্তর অর্থাৎ বড় চিহ্ন এটা। তাহলে এই চিহ্ন দ্বারা এটি বড় আর এটি ছোট, এটা বোঝাচ্ছে। এটাও সমাধান করলাম আমরা। এবার আমরা সর্বশেষ অঙ্কটার দিকে একটু তাকাই। এখানে যেই কাজটা সবসময় করতেছি, আমরা অঙ্কগুলো একটু গণে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অঙ্ক।
1 2 3 4 5 6 7 7টা অঙ্ক, তাহলে দুই জায়গাতেই 7টা অঙ্ক। তাহলে আমরা বলতে পারতেছি না ছোট বড় নাকি সমান কি হবে। আমরা এবার একটু তুলনা করা শুরু করে দিব। আমরা এখানে দেখতেছি যে এই সংখ্যাটার বৃহত্তম স্থান, বৃহত্তম মানে যত বাম দিকে যাওয়া যায় একদম সর্ববামেরটা, তাহলে বৃহত্তম স্থানে আছে 1, এখানে বৃহত্তম স্থানে আছে 1, তাহলে দুই জায়গাতেই 1 সমান সমান। তাহলে আমরা বলতেছি না কোনটা ছোট কোনটা বড়, বলতে পারতেছি না। তাহলে এখন দ্বিতীয় স্থানে আছে 0, দ্বিতীয় স্থানে আছে 0, দুই জায়গাতেই সমান সমান, হলো না। এরপরে এখানে 1, এখানেও 1, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানেও 0, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানেও 1। আমরা দেখলাম কোনো স্থানেই ছোট বড় নির্ণয় করা গেল না, এখানের প্রত্যেকটা স্থানের অঙ্ক এই দুইটা সংখ্যার মধ্যে সমান সমান। তাহলে যেহেতু আমরা দেখলাম যে এই দুইটা সংখ্যাই সমান, কোনোটা ছোট বড় নাই, তাহলে আমরা বলবো সমান চিহ্ন এখানে বসবে, অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা দুইটা সংখ্যাই সমান। আমাদেরকে এটাই করতে বলছে যে তোমরা এই দুইটা করে সংখ্যাকে তুলনা করো এবং তাদের মাঝখানে এই তিনটা চিহ্নের মধ্যে উপযুক্ত চিহ্নটা তোমরা বসাও। আমরা তাহলে এখানে 3টা অঙ্কের সমাধান করলাম, আরও কয়েকটা অঙ্ক রয়েছে, আমরা আশা করি আপনারা এই অঙ্কগুলোর সমাধান করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে একটি প্রশ্ন লিখলাম। প্রশ্নটিতে বলা হয়েছে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। এই যে এখানে এক একটা কার্ড দেওয়া, তারা বলতেছে এগুলো একটা নম্বর কার্ড, নাম্বার দেওয়া আছে এক একটা কার্ডের মধ্যে। এই কার্ডের মধ্যে নাম্বার দেওয়া 0, এই কার্ডের মধ্যে নাম্বার দেওয়া 2, এই কার্ডের মধ্যে নাম্বার দেওয়া 9, এরকম করে এখানে 6টা নম্বর কার্ড দেওয়া আছে। তো এই 6টা নম্বর কার্ড ব্যবহার করে আমাদেরকে একটি 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলছে এবং তার পরপরই সেই সংখ্যাটা দিয়ে এই 4টা প্রশ্নের সমাধান করতে বলছে। 1 নম্বর প্রশ্ন, বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। এই নম্বর কার্ডগুলো ব্যবহার করে আমাদেরকে একটি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে আমরা এখন সবার প্রথমে এখানে 1 নম্বর প্রশ্নটার সমাধান করব। আমরা লিখব সমাধান 1। সবার প্রথমে আমাদেরকে তারা বলছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। তাহলে আমরা বলবো যে নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো, এইভাবে করে বাংলা কথাটা লিখে ফেলবো আমরা এখানের মধ্যে। তাহলে আমরা এই কথাটা এখানের মধ্যে লিখে ফেললাম। এখন আমরা আমাদের কাজটা করব। আমরা লিখলাম যে নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো। এই কথাটা লেখার পরে আমরা কাজটা করব, সেটা হচ্ছে আমরা একটু আগেই শিখে আসছি যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে করে তৈরি করে। আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, যেহেতু আমাদেরকে বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা কিভাবে করে সাজাবো সেটা হচ্ছে অধক্রম অনুসারে সাজাবো। অধক্রম মানে কি? সেটা হচ্ছে বড় থেকে শুরু করে আস্তে আস্তে ছোটর দিকে যাওয়া, এটাকে বোঝানো হয় অধক্রম। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে সবচাইতে বড় অঙ্ক কোনটা? সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। আমরা তাহলে এখানে 9কে লিখবো সবার প্রথমে। তাহলে এখন 9কে লিখে ফেললাম। এখন কোনটা বড়? যদি 9কে বাদ দিয়ে দিই তাহলে বড় কোনটা? তাহলে বড় হচ্ছে 8। এখন যদি আমরা 8কেও বাদ দিয়ে দিই তাহলে বড় কোনটা? 6। এরপরে 4, তারপরে হচ্ছে 2, 0। আমরা এটা লিখে ফেললাম। এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। আমাদের এখানে যেই 6টা নম্বর কার্ড দেওয়া আছে, এই 6টা নম্বর কার্ড ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা। এর চাইতে বড় কোনো সংখ্যা বানানো যাবে না। এখানে যে অঙ্কগুলো আছে এগুলো ব্যবহার করে এর চাইতে বড় কোনো সংখ্যা বানানো যাবে না, এটাই সবচাইতে বড় সংখ্যা। তাহলে আমরা বলবো বৃহত্তম সংখ্যাটি হলো এই যে এখানে কত, 9,86,420। এই সংখ্যাটা কিভাবে করে তৈরি করলাম? অধক্রম অনুসারে, অর্থাৎ বড় থেকে শুরু করে ছোটর দিকে যাওয়া। 9, তারপরে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0। বড় থেকে শুরু করলাম, আস্তে আস্তে ছোটর দিকে গেলাম। এই সংখ্যাটাকে আমরা বলবো বৃহত্তম সংখ্যা। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরে। 2 নম্বর প্রশ্নে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। কি সংখ্যা? ক্ষুদ্রতম। তাহলে আমরা এখানে যে বাংলা কথাটা লিখলাম এরকমভাবেই আমরা আবার একটা বাংলা কথা লিখে ফেলবো। নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এরকম কথাটা এখানে লিখে ফেলবো এখন আমরা। তাহলে আমরা এই কথাটা এখানে আমাদের লিখে ফেললাম। এখন আমরা আমাদের কাজটা শুরু করব। যেহেতু এখানে আমরা বললাম ক্ষুদ্রতম, তার মানে আমরা এখানে সাজাইতে হবে ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে শুরু করে বড়র দিকে যেতে হবে। ছোট থেকে শুরু করে বড়র দিকে যেতে হবে। তাহলে এখানে আমাদের যে অঙ্কগুলো আছে
এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে শূন্য। তাহলে আমরা এখানে সবার প্রথমে শূন্য লিখব, কিন্তু সবার প্রথমে যদি শূন্য লিখি তাহলে কি অঙ্কটা হবে? না, অঙ্কটা হবে না, কারণ কোনো একটা সংখ্যার শুরুতে শূন্য থাকতে পারে না, শূন্য দিয়ে সংখ্যা শুরু হয় না। তাহলে আমরা বলবো শূন্য বাদ। তাহলে শূন্য বাদে, শূন্য ব্যতীত সবচেয়ে ছোট কোনটা? শূন্য ব্যতীত। তাহলে শূন্যকে বাদ দিলে বাকি যেগুলো থাকে তাদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2। আমরা তাহলে 2কে আগে বসাবো, এখানের মধ্যে 2কে বসালাম। এবার আমরা এই শূন্যকে বসিয়ে দিব। আমরা কিন্তু প্রথমেই বলছি যে যদি অঙ্কের মধ্যে শূন্য থাকে আর যদি কাজটা হয় ক্ষুদ্রতম সংখ্যার, তাহলে প্রথম 2টা অঙ্কের মধ্যেই কাজটা করে ফেলতে হবে। সেটা হচ্ছে শুরুতে শূন্য বসার কথা, কিন্তু সে শুরুতে বসবে না, সে এক ঘর ডানে গিয়ে বসবে। শূন্যর বসার কথা কিন্তু এইখানে, কিন্তু সে এক ঘর ডানে গিয়ে এখানে বসছে, তাহলেই অঙ্কটা হবে। এখানে বসলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এই মুহূর্তে যেটা আছে ঠিক আছে, প্রথমে 2 তারপরে শূন্য। এবার আমরা যেভাবে করে অঙ্কটা করার কথা, ছোট থেকে বড়র দিকে যাওয়ার কথা, সেভাবে করে করি। ইতিমধ্যে 0 এবং 2 এই 2টা অঙ্কের কাজ হয়ে গেছে। বাকিগুলোর মধ্যে আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজাই। 9, 6, 8, 4। ছোট কোনটা? ছোট হচ্ছে 4। আমরা 4কে লিখবো এখানে। 4-এর চাইতে একটু বড় 6, তার চাইতে একটু বড় হচ্ছে 8, তার চাইতে একটু বড় হচ্ছে 9। হয়ে গেল আমাদের এই নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ এই কার্ডগুলো ব্যবহার করে এর চাইতে ছোট সংখ্যা আর বানানো সম্ভব না। এটাই সবচাইতে ছোট সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। কত এটা? এটা হচ্ছে 2,04,689। এই সংখ্যাটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা তাহলে বৃহত্তম সংখ্যাও তৈরি করলাম, ক্ষুদ্রতম সংখ্যাও তৈরি করলাম। এখন আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা তো এইমাত্র বৃহত্তম সংখ্যাটা তৈরি করে আসছি, সেটাকে যদি আমরা ঠিক উল্টিয়ে দিই তাহলেই কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি হয়ে যায়। শুধু শূন্যের কাজটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন এই যে বৃহত্তম সংখ্যাটা, তাকে যদি উল্টিয়ে দিই তাহলে শূন্যটা প্রথমে বসে, কিন্তু শূন্যটা প্রথমে না বসে এক ঘর ডানে গিয়ে বসবে। বাকিটা কিন্তু হুবহু এই বৃহত্তম সংখ্যা থেকে চলে আসছে, একদম উল্টিয়ে বিপরীতভাবে। 4, 6, 8, 9 এই যে এইভাবে করে আমরা লিখে দিলাম, হয়ে গেল। শূন্যের বেলায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার 3 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা করব। আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আলাদা শিখেছি, জোড় বিজোড় সংখ্যা আলাদা শিখেছি, কিন্তু এখন আমাদেরকে এই বৃহত্তম বিজোড় একসঙ্গে বের করতে বলছে। আমরা কিভাবে করে করব এখানে আমরা সেটা দেখাবো। 3 নম্বর প্রশ্নে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। বৃহত্তম বিজোড় অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে আমরা, এই অঙ্কগুলো দিয়ে আমরা যে বৃহত্তম সংখ্যাগুলো তৈরি করব সেগুলোর মধ্যে সবচাইতে বড় বিজোড় সংখ্যাটা তৈরি করো। কারণ আমরা অনেক বিজোড় সংখ্যা তৈরি করতে পারবো এগুলোকে দিয়ে, কিন্তু তারা জানতে চায় এগুলোকে দিয়ে সবচাইতে বড় যেই বিজোড় সংখ্যাটা সেটা তোমরা তৈরি করো। তাহলে আমরা এখন বৃহত্তম বিজোড় সংখ্যাটা তৈরি করব। তো এখন যে বিষয়টার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, বৃহত্তম বিজোড় বলুক, বৃহত্তম জোড় বলুক, যেটাই বলুক না কেন, জোড় বিজোড়ের কাজ আগে আমরা করব না। জোড় বিজোড়ের কাজ আগে আমরা করব না। আগে আমরা করব কি বলছে সেটা দেখি। বৃহত্তম বলছে, আগে বৃহত্তমর কাজ করব, তারপরে জোড় বিজোড়ের কাজ। আগে ক্ষুদ্রতম বলছে, আগে ক্ষুদ্রতমর কাজ করব, তারপরে জোড় বিজোড়ের কাজ। অর্থাৎ জোড় বিজোড় এই কাজগুলো আগে করব না, আগে ক্ষুদ্রতম বৃহত্তমর কাজটা আগে করে ফেলবো। তাহলে 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। এখানে বিজোড় তৈরি করতে বলছে, এটা পরে, আগে বৃহত্তম তৈরি করে ফেলি। তাহলে আমরা এখানের মধ্যে লিখব 3 নম্বর প্রশ্নের সমাধানটা এখানে লিখি আমরা। তাহলে আমরা এই বাংলা কথাটা সবার প্রথমে লিখে ফেললাম। নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো। এখন আপনারা বলতে পারেন যে একই কথা বারবারে কেন লিখতেছি, কারণ সবগুলো তো, এগুলো তো আলাদা আলাদা প্রশ্ন। আমরা এই প্রশ্নের কাজ যখন করলাম তখন এই কথাগুলো লিখলাম, আমরা এই আলাদা আরেকটা প্রশ্ন যখন কাজ করলাম তখন এই কথাগুলো লিখলাম। আমরা তো, এটা এমন না যে পুরাটা একটাই অঙ্ক, এটা তো পুরাটা একটা অঙ্ক না, এটা প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন। এই জন্য এই লেখাগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে লিখতে হইতেছে। তাহলে আমরা লিখলাম নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো। এই কথাটা লেখার পরে এখন আমরা আমাদের কাজটা শুরু করব। এখন এই অঙ্কটা করার জন্য আমি আপনাদেরকে একটুখানি
বলবো যে সেটা হচ্ছে একটু রাফ করে নেওয়ার জন্য। রাফ করে নিলে আপনার অঙ্কের মধ্যে কাটাকাটিটা কম হবে, বেশি একটা কাটাকাটি করা লাগবেই না, বলতে গেলে কোনো কাটাকাটি করা লাগবে না, একটু রাফটা করে নিলে। রাফটা কি সেটা হচ্ছে আমরা বললাম বৃহত্তম বিজোড়। এই বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য আগে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করে ফেলবো, জোর বিজোড় পরে আগে বৃহত্তম সংখ্যাটা তৈরি করি। আমরা ইতিমধ্যে 1 নম্বর প্রশ্নে বৃহত্তম সংখ্যাটা তৈরি করছি, তাকে আমরা এখানে লিখে ফেলি, রাফ হিসাবে লিখে ফেলি। তাহলে আমরা এই বৃহত্তম সংখ্যাটা লিখে ফেললাম। এটা রাফ, কিন্তু এটা অঙ্কের অংশ না, এটা বাহিরে, রাফ হিসাবে লিখতেছি। বৃহত্তম সংখ্যাটাকে লিখলাম। এখন এই যে বৃহত্তম সংখ্যাটাকে লিখলাম, এখন আমরা একটু এদিকে তাকাই। এখানে আমাদেরকে কি বের করতে বলছে? বিজোড় সংখ্যা বের করতে বলছে, বিজোড়। তাহলে আমরা দেখব এগুলোর মধ্যে বিজোড় কোনটা আছে, বিজোড় অঙ্ক। আমরা দেখতেছি এগুলোর মধ্যে বিজোড় অঙ্ক শুধু 9। আর একটু বেশি বিজোড় অঙ্ক থাকলে আমার বুঝতে আরও সুবিধা হইতো। এখানে মাত্র একটা বিজোড় অঙ্ক, আরও বেশি বিজোড় অঙ্ক থাকলে সুবিধা হবে। যেমন আমি এখানের মধ্যে এই অঙ্কটা বাদ দিয়ে আমি নিজে থেকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি এখানে একটু অঙ্ক বাড়াই, যেমন 3, 1। ধরেন এটা একটা বৃহত্তম সংখ্যা, একটু বোঝানোর জন্য বলতেছি, এটা একটা বৃহত্তম সংখ্যা। তো আমাদেরকে বললো যে এই বৃহত্তম সংখ্যাটিকে তোমরা বিজোড় সংখ্যা তৈরি করো, বৃহত্তম বিজোড়। তাহলে বৃহত্তম বিজোড় কথাটা বললে যেই বিজোড়গুলো আছে তাদেরকে আগে আমরা নির্বাচন করব। এই যে এটা বিজোড়, এইটা বিজোড়, এটা বিজোড়, এগুলো বিজোড়। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। আমরা বিজোড় অঙ্কগুলোকে নির্বাচন করলাম, সিলেক্ট করলাম যে এগুলোই বিজোড় অঙ্ক। এবার যেই কাজটা আমাদেরকে এখানে কি লিখছে, বৃহত্তম, তার উল্টাটা কি হয়? তার উল্টাটা হয় ক্ষুদ্রতম। আমরা ঠিক তার উল্টাটা খুঁজে বের করব, অর্থাৎ ক্ষুদ্রতমটা বের করব। 9, 3, 1। এই 9, 3, 1-এর মধ্যে ছোট কোনটা? 9, 3, 1-এর মধ্যে ছোট হচ্ছে 1। এই যে 1 ছোট, তাকে আমরা এই সংখ্যাটার একেবারে শেষে লিখব, অর্থাৎ এককের জায়গাতে লিখব। একক, দশক, শতক, এককের জায়গাতে আমরা সেই ক্ষুদ্রতম বিজোড়টাকে লিখে ফেলব। ক্ষুদ্রতম বিজোড় অঙ্কটাকে একক স্থানে লিখে ফেলবো। তাহলে এই যে সংখ্যাটা একক স্থানেই আছে, যদি এটা এখানে না থেকে যদি এখানে থাকতো, এই যে একদম এখানে থাকতো, আমরা এই 1 এখানে না লিখে তাকে আমরা একেবারে সর্বশেষে লিখে দিতাম, তাহলে হয়ে যেত বৃহত্তম বিজোড় সংখ্যা। বৃহত্তম বিজোড় সংখ্যা। আমি আবারও বলি, একটু কথাটা আবার একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করলাম। বৃহত্তম সংখ্যাটা তৈরি করার পরে বিজোড় কথাটা বলছে, আমরা বিজোড় অঙ্কগুলোকে সিলেক্ট করব। এই যে বিজোড় অঙ্ক, আর এখানে একটা বিজোড় অঙ্ক ছিল, এই যে এখানে একটা বিজোড় অঙ্ক ছিল। বিজোড় অঙ্কগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে কি বলছে, বৃহত্তম, তার উল্টা কাজটা করব। এখন বৃহত্তমর উল্টা কি? ক্ষুদ্রতম। আমরা এই বিজোড়গুলোর মধ্যে ক্ষুদ্রতমটা বের করব। 1, 9, 3, ছোট কোনটা? 1 ছোট, তাকে আমরা এখানে না বসিয়ে তাকে আমরা নিয়ে যাব এককের স্থানে। কোন স্থানে? এককের স্থানে নিয়ে যাব। এককের স্থানে নিয়ে তাকে আমরা বসিয়ে দিব, বাস হয়ে যাবে আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যা। আমাদের এই অঙ্কটার মধ্যে একটাই বিজোড় সংখ্যা দিছে, এই জন্য এখানে আরেকটু বেশি বোঝানো গেল না। যদি আরেকটু বিজোড় অঙ্ক দিত তাহলে একটু সুবিধা হইতো। তাহলে আমরা একটু চেষ্টা করলাম, যদি এখন আরেকটা সংখ্যা আমি এমনি লিখি একটুখানি এখানের মধ্যে। তাহলে এই যে একটা সংখ্যা লিখলাম আমরা, এখন এই সংখ্যাটার মধ্যে আমরা কি দেখতেছি, এই সংখ্যাটার মধ্যে বিজোড় কোনটা? এটা একটা বৃহত্তম সংখ্যা, বোঝানোর জন্য বলতেছি এটা একটা বৃহত্তম সংখ্যা। তাহলে এখানের মধ্যে আমরা যে বিষয়টা করব, বিজোড়গুলো খুঁজে বের করব। এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, এই 3টা বিজোড় অঙ্ক আমরা খুঁজে পেলাম। এখন এই বিজোড় অঙ্কগুলোর মধ্যে যেহেতু এই সংখ্যাটা বৃহত্তম, তাহলে আমরা ঠিক তার উল্টাটা বের করব। তাহলে এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম 3। এই ক্ষুদ্রতম যেটা, তাকে আমরা সেখানে না রেখে তাকে আমরা একেবারে শেষে এককের স্থানে বসিয়ে দিব, হয়ে যাবে এটি একটি বৃহত্তম বিজোড় সংখ্যা। বৃহত্তম বিজোড় সংখ্যা, এই বিষয়টার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন যদি বলে জোড়, একই রকমভাবে আমরা কাজটা করব। এইমাত্র তো আমরা বিজোড়গুলো খুঁজে বের করলাম, কিন্তু আমাদেরকে যদি এখানে জোড় কথাটা বলতো, জোড়, তাহলে আমরা এখানের মধ্যে যতগুলো জোড় আছে 0, 2, 4, 6, 8, যেগুলো জোড় আছে তাদেরকে খুঁজে বের করব। বের করার পরে এখানে তো বৃহত্তম বলছে, ঠিক তার উল্টাটা ক্ষুদ্রতমটা দেখব। এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 0 হচ্ছে ক্ষুদ্রতম। আমরা তাকে সেখানে না লিখে তাকে একেবারে শেষে বসাবো। আমাদেরকে বলছে বৃহত্তম জোড়। আমরা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে আমরা একটু জোড়গুলো খুঁজে বের করি। 4, 6, 8। 4, 6, 8-এর মধ্যে যেহেতু এটা বৃহত্তম, তার উল্টাটা কি? ক্ষুদ্রতম।
তাহলে 4 6 8-এর মধ্যে ক্ষুদ্রতমটা হচ্ছে 4, 4কে আমরা এখানে না বসিয়ে 4কে আমরা শেষে বসাবো। শুধু এই কাজটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে বৃহত্তম বিজোড় কথাটা বলছে, আমরা এখানের মধ্যে বৃহত্তম সংখ্যাটা আগে লিখব। আমি তো এখানে মধ্যে বুঝে দিয়ে গিয়ে কত কিছু করে ফেললাম। তাহলে আমরা এখান থেকে আরেকবার বৃহত্তম সংখ্যাটা এখানে আমাদের লিখি, 9 8 6 4 2 0। আমরা বৃহত্তম সংখ্যাটা লিখলাম। এখন কি বলছে আমাদেরকে? বিজোড়। এগুলোর মধ্যে বিজোড় কোনটা? শুধু 9 হচ্ছে বিজোড়। তাহলে যেটা বিজোড় আমরা তাকে করব কি একেবারে শেষে বসাবো। তাকে কি বসাবো? শেষে বসাবো, কারণ এখানে একটাই বিজোড় আছে। আরও যদি বেশি থাকতো তখন আমি যেটা বললাম একটু আগে, তুলনা করা, যে ছোটটা কোনটা তাকে শেষে নিয়ে যাই, কিন্তু এখানে একটাই আছে। এটা কি? একটাই। এখন একটু ভালো করে দেখেন, এই সংখ্যাটা কিন্তু একটা জোড় সংখ্যা। এটার এককের স্থানে কি আছে? এককের স্থানে 0 আছে। তাহলে এককের স্থানে 0, 0 কি একটা জোড়? তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা একটা জোড় সংখ্যা, কিন্তু আমাকে বিজোড় বানাইতে বলছে। তাহলে বিজোড় বানাইতে হইলে যে করেই হোক এককের স্থানে বিজোড় অঙ্ক রাখতেই হবে। এককের স্থানে বিজোড় অঙ্ক রাখতেই হবে। তাহলে আমরা এই অঙ্কটা, এই সংখ্যাটা এখানে লিখতে গিয়ে এই 9কে এখানে না বসিয়ে 9কে শেষে বসাবো, বিজোড় হয়ে যাবে। আমরা এখানে আমাদের লিখব 8 6 4 2 0 9 হয়ে গেল আমাদের নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা। আমরা এটা বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করলাম। এটা একটা বৃহত্তম সংখ্যা এবং এটা একটা বিজোড় সংখ্যা। এককের স্থানে একটি বিজোড় অঙ্ক হওয়ার কারণে সম্পূর্ণ সংখ্যাটা বিজোড় সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। 4 নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। বিজোড় নাকি জোড় এটা পরে, আগে ক্ষুদ্রতমর কাজ করে ফেলবো। আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এই 4 নাম্বার এখানে লিখব সমাধান। আমরা সেই বাংলা কথাগুলো এখানে লিখে ফেলবো এখন। তাহলে এখানের মধ্যে আমরা এই কথাটা লিখে ফেললাম যে নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো, কথাটা লেখা হয়ে গেল। এখন এই যে ক্ষুদ্রতম বলছে, আমরা একটু আগে এখানে একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করছি, কিন্তু শুধু ক্ষুদ্রতম সংখ্যা, তাকে একটু রাফ হিসাবে একটু এখানের মধ্যে লিখে ফেলবো এখন আমরা। তাহলে আমরা এই যে সংখ্যাটা লিখে ফেললাম ক্ষুদ্রতম সংখ্যাটা। এখন এই ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করা হয়ে গেল। এখন আমাদেরকে কি বলছে? বিজোড়। আমরা এখানের মধ্যে বিজোড় অঙ্কটা খুঁজে বের করবো। এই যে এটা হচ্ছে বিজোড় অঙ্ক। এখন আমরা এখানে কি দেখতেছি? আমাদেরকে এই অঙ্ক করাই লাগবে না। কেন করা লাগবে না? তার কারণ এই সংখ্যাটির একক স্থানে কি আছে? একক স্থানে আছে একটি বিজোড় অঙ্ক। একক স্থানে আছে একটি বিজোড় অঙ্ক। এই পুরা সংখ্যাটার মধ্যে একটাই বিজোড় অঙ্ক, আর বিজোড় অঙ্ক নাই। তাহলে একটা বিজোড় অঙ্ক, সেটা এককের স্থানে আছে। তাহলে এককের স্থানে এই বিজোড় অঙ্কটা থাকার কারণে আমরা এই সংখ্যাটাকে বিজোড় সংখ্যা বলবো। আমরা এই সংখ্যাটাকে কি সংখ্যা বলবো? বিজোড় সংখ্যা বলবো। এককের স্থানে বিজোড় অঙ্ক থাকার কারণে এই সংখ্যাটাকে আমরা বিজোড় সংখ্যা বলবো। আর আমরা সবাই জানি এই সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা। এই যে আমরা কিন্তু সবাই তৈরি করছি একটু আগে যে নম্বর কার্ডগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তাহলে এই সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখানের অঙ্কগুলো ব্যবহার করে এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আবার এই সংখ্যাটার এককের স্থানে একটি বিজোড় অঙ্ক আছে, তাহলে এটা একটি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে আমরা এটাকেই এখানের মধ্যে লিখে দিব। তাহলে এখানের মধ্যে আমরা এই সংখ্যাটাকে বসিয়ে ফেললাম। এটি একটি ক্ষুদ্রতম সংখ্যা, আবার এটি একটি বিজোড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হয়ে গেল, আমরা তৈরি করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমরা আমাদেরকে যে 4টা প্রশ্ন তারা দিল, আমরা 4টা প্রশ্ন সমাধান করলাম। বৃহত্তম সংখ্যা তৈরি করলাম, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম, এরপরে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করলাম, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করে ফেললাম। তাহলে আমরা আশা করি এই যে এখানের মধ্যে জোড় বিজোড়ের যে কথাগুলো বললাম, এই দিকটাতে একটু খেয়াল রেখে আমরা বৃহত্তম জোড় বিজোড়, ক্ষুদ্রতম জোড় বিজোড় সংখ্যা তৈরি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন সামনে আরও কিছু অঙ্ক করব। তাহলে এখানে আমরা নতুন করে একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। তাহলে এই যে একটা ছক, এই তালিকাটার মধ্যে এখানে লিখলো তারা শহরের নাম, এখানে লিখলো জনসংখ্যা। তাহলে শহরের নাম হচ্ছে ক, খ, গ, ঘ ও ম, এগুলো সব শহরের নাম। আর এখানে যে সংখ্যাগুলো,
এই সংখ্যাগুলো হচ্ছে জনসংখ্যা। এটা এই যে এখানে কত 3,71,993 জন। ক শহরের জনসংখ্যা হচ্ছে 3,71,993 জন। খ শহরের জনসংখ্যা হচ্ছে 24,56,891 জন। তো এরকম এগুলো সব জনসংখ্যার এখানে দেওয়া আছে জনসংখ্যা। তো আমাদেরকে তারা এখানে বলল যে সংখ্যাগুলোকে, এই যে এখানে এতগুলো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। ক্রমানুসারে সাজানো মানে কি? ধারাবাহিকভাবে সাজাতে হবে, এবং সেই ধারাবাহিকতাটা কি হবে? ছোট থেকে বড় এই ধারাবাহিকভাবে যাবে। অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে ছোট সংখ্যাটা আমরা খুঁজে বের করব, তাকে সবার প্রথমে লিখব। তার চাইতে একটু বড় সংখ্যা লিখব, তার চাইতে একটু বড় সংখ্যাকে লিখব। অর্থাৎ ছোট থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বড় সংখ্যার দিকে যেতে থাকব। এটা আমাদের প্রথম কাজ, এটা তারা বলে দিল। এরপরে আমাদেরকে বের করতে হবে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ। অর্থাৎ এখানে যে এই যে 5টা শহর দেওয়া আছে, এই 5টা শহরের মধ্যে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি। এরপরে বের করতে হবে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে কম। এই যেখানে লিখলো সর্বনিম্ন, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রশ্ন এখানে দুইটা। প্রথমত এই সবগুলো সংখ্যাকে ছোট থেকে বড় এই ধারাবাহিকতায় সাজাতে হবে ক্রমানুসারে। আরেকটি হচ্ছে কোন শহরের জনসংখ্যা বেশি, কোন শহরের জনসংখ্যা কম, এটা বের করতে হবে। তাহলে আমরা প্রশ্নটার সমাধান করি। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। আমরা এখানে লিখব সমাধান, আমরা এই কালারটা দিয়ে লিখি। তাহলে এখন আমরা লিখব যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালে হয়, এই কথাটা লিখব আমরা। তাহলে আমরা এখানে এই কথাটা লিখে ফেললাম যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালে হয়। এখন আমরা সাজাবো। আমরা এখানে কিন্তু বলছি যে ছোট থেকে বড়তে যাব। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা খুঁজে বের করব। তাহলে আমরা এটা কীভাবে করে বের করতে পারি? এটা বের করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখব যে কয়টা করে অঙ্ক আছে। এটা প্রথম কাজ, কয়টা করে অঙ্ক আছে। আমরা দেখতেছি এখানে 1 2 3 4 5 6, এখানে 6টা অঙ্ক আছে। আমরা এটাকে একটুখানি সংক্ষেপে এখানে লিখে রাখি যে 6, এখানে 6টা অঙ্ক আছে। এটা কিন্তু বড় করে লিখলে আবার এই সংখ্যার সাথে মনে হবে, এটাকে আলাদা করে ছোট্ট করে পরবর্তীতে যেন অঙ্কটা দেখলেই বুঝতে পারি আমরা যে কোন জায়গাতে কয়টা আছে, এই জন্য ছোট্ট করে লিখলাম 6টা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। এখানে 7টা আছে। 1 2 3 4 5 6 7, এখানেও 7টা। তাহলে আমরা এখানে আমাদের সবগুলোকে লিখে ফেললাম যে কোন জায়গাতে কয়টা করে অঙ্ক আছে। আমরা দেখতেছি এক জায়গাতে 6টা, এক জায়গায় 7টা, আরেক জায়গায় 7টা, আরেক জায়গায় 7টা, এবং সর্বশেষ এই সংখ্যাটার মধ্যে 6টা অঙ্ক আছে। তো এখন আমাদেরকে যেহেতু বলা হয়েছে ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য, তাহলে আমরা এখানের মধ্যে দেখতেছি এখানে 6টা অঙ্ক, এখানে 6টা অঙ্ক। এই দুইটা জায়গার মধ্যেই কম অঙ্ক আছে, বাকিগুলোতে বেশি অঙ্ক। তাহলে বেশি অঙ্ক মানে সেগুলো বড়, যেগুলোতে কম অঙ্ক সেগুলো ছোট। তাহলে এখানেও 6টা অঙ্ক, এখানেও 6টা অঙ্ক। তাহলে এখানের এই 6টা অঙ্ক আর এখানের এই 6টা অঙ্ক, এই দুই জায়গাতেই কম অঙ্ক আছে। তাহলে এরাই হচ্ছে ছোট। এখন যেহেতু দুই জায়গাতেই 6টা করে অঙ্ক, তাহলে এদের মধ্যে আবার ছোটটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এদের মধ্যে কোনটা ছোট। তাহলে আমরা কি জানি যে যদি অঙ্ক সমান সমান হয়ে যায় তখন বৃহত্তম স্থানের অঙ্কগুলো তুলনা করতে হয়। তাহলে এখানেও 6টা, এখানেও 6টা, অঙ্ক সমান সমান হয়ে গেল। তাহলে এখন আমরা যেই কাজটা করব, বৃহত্তম স্থানটাকে মিলাবো। এই সংখ্যাটার বৃহত্তম স্থানে আছে 3, এই সংখ্যাটার বৃহত্তম স্থানে আছে 3। বৃহত্তম স্থান কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই অঙ্কে বৃহত্তম স্থানটা হচ্ছে লক্ষ, এই অঙ্কে বৃহত্তম স্থানটা হচ্ছে লক্ষ। আমরা দেখি এখানে বৃহত্তম স্থানে আছে 3, এখানে বৃহত্তম স্থানে আছে 8। তাহলে 3 ছোট। তাহলে 3 যেহেতু ছোট, এই সংখ্যাটা ছোট। এই দুইটা সংখ্যার মধ্যে, প্রথমটা আর এই শেষেরটা, এই দুইটা সংখ্যার মধ্যে এইটা ছোট। আমাদেরকে তারা ছোট থেকেই সাজাইতে বলছে যে ছোট থেকে বড়তে যাও। তাহলে এই দুইটা সংখ্যা যেহেতু আমরা দেখলাম ছোট, তাদের মধ্যে আবার এই প্রথমটা বেশি ছোট, তাকে আমরা আগে লিখব। এই সংখ্যাটাকে আমরা এখানের মধ্যে লিখে ফেলবো এখন। তাহলে আমরা সবচেয়ে ছোট যেই সংখ্যাটা তাকে এখানের মধ্যে আমরা লিখে ফেললাম। তাহলে এটা তো সবচেয়ে ছোটটা হয়ে গেল। এবার এটার চেয়ে একটু বড় কোনটা? এটা অল্প একটু বড়, কারণ এটাতেও 6টা অঙ্ক, এখানেও 6টা অঙ্ক। তাহলে এটা একটু বেশি ছোট, এটা তার চেয়ে একটু বড়। এই সংখ্যাটাকে এখন আমরা লিখব, আর চিহ্নটা দিব এই চিহ্ন। এই চিহ্ন দ্বারা বোঝানো হয় এই বাম দিকেরটা ছোট, ডান দিকে যেটা লিখবো সেটা একটু বড়। তাহলে আমরা এখন এটাকে লিখবো। এখন আমরা লিখে ফেললাম। এবার এখন
এর চাইতে একটু বড় সংখ্যা লিখবো। এখন আমরা দেখি, আমরা তো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন আমরা দেখতেছি এখানে যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যাই 7টা 7টা অঙ্ক। এই তিনটা সংখ্যার মধ্যে কয়টা করে অঙ্ক? 7টা 7টা করে অঙ্ক আছে। তাহলে এখন আবার আমাদেরকে একটু তুলনা করতে হবে, যেহেতু এখানে সবগুলোর মধ্যে অঙ্ক সমান, তাহলে আমরা বৃহত্তম স্থানে তুলনা করব। আমরা দেখি এই সংখ্যাটির বৃহত্তম স্থানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4। তাহলে এই 2, 3, 4 ছোট কোনটা? আমরা কিন্তু ছোট থেকে বড়তে যাব। তাহলে এখানে আমাদের ছোট কোনটা? 2 ছোট, আমরা বলবো এই সংখ্যাটাই ছোট। এই তিনটা সংখ্যার মধ্যে এটা ছোট, আমরা তাকে এখন লিখে ফেলবো। এখানের মধ্যে আমরা এটাকে লিখে ফেললাম। তো আমাদের এখানে আর জায়গা না থাকাতে আমরা একটুখানি পরবর্তী লাইনে নেমে যাই। আমরা যদি এই সংখ্যাটা এখানের মধ্যে লিখতাম তাহলে আরও একটু বেশি ভালো হইতো। আমরা চিহ্নটা এখানের মধ্যে দিয়ে দিই, এখানে চিহ্নটা দিয়ে দিই যাতে করে সুবিধা হয়। তাহলে আমরা চিহ্নটা দিয়ে দিলাম। এখানে আর জায়গা না থাকাতে আমি পরবর্তী লাইনে নামতেছি, জায়গা থাকলে আমরা এখান থেকেই লিখতে থাকবো। তো এই চিহ্নটা দিলাম। তাহলে এই চিহ্নটা মানে কি? বাম দিকেরটা ছোট, ডান দিকে যেটা লিখবো সেটা একটু বড়। আমরা এখন এখানে আরেকটা সংখ্যা লিখবো। আমাদের কিন্তু এইটার কাজ হয়ে গেল। এবার আমাদের কাছে আর মাত্র 2টা সংখ্যা বাকি আছে, 2টা সংখ্যা। এখন এই 2টা সংখ্যার মধ্যে কোনটা ছোট দেখি? বৃহত্তম স্থানে 3, বৃহত্তম স্থানে 4। তাহলে ছোট এই যে 3, এটা ছোট, তাহলে এই সংখ্যাটা ছোট। আমরা এখন এই সংখ্যাটাকে এখানের মধ্যে বসাবো। আমরা 370, 423, 1 আমরা বসিয়ে ফেললাম। এখন আমরা চিহ্নটা দিই। এরপরে আমাদের সর্বশেষ যেই সংখ্যাটা বাকি আছে, সবচেয়ে বড় সংখ্যাটা, এটাকে আমরা লিখে ফেলবো। 458, 947, 6। আমরা এখানে আমাদের সবগুলো সংখ্যাকে লিখে ফেললাম। এখানে যে 5টা সংখ্যা ছিল, আমরা 5টা সংখ্যাকে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড়র দিকে গিয়ে আমরা শেষ করলাম এই কাজটা। সবচেয়ে ছোট এটা, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়। আমরা ছোট থেকে শুরু করে বড় এই ক্রমানুসারে সাজিয়ে ফেললাম। আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা লিখব এখানের মধ্যে এই সংখ্যাগুলো যে আমরা লিখলাম, এই সংখ্যাগুলোকে তাহলে আমরা এখানের মধ্যে লিখব যে, তাহলে এই যে এখানের মধ্যে যে আমরা এই সবগুলো সংখ্যাকে সাজালাম, এখানের মধ্যে একটা কাজ কমপ্লিট। এই যে ছোট সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও, এই কাজটা হয়ে গেল। এখন আমরা যেই কাজটা করব, কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ, কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন, এই কাজটা আমরা এখন করে ফেলার চেষ্টা করব। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে এই সংখ্যাটা। এখান থেকে ছোট থেকে শুরু করতে করতে একেবারে সর্বশেষে এই সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এটা সবচেয়ে বড় সংখ্যা। এখানে আমরা লিখব যে এখানে সর্বোচ্চ জনসংখ্যা 45,89,476। তাহলে এই যে এই সংখ্যাটা কোন জায়গার একটু দেখি তো, কোন শহরের? এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা কোন শহরের? ঘ এই শহরের। আমরা লিখব এখানে সর্বোচ্চ জনসংখ্যা এত, যা ঘ শহরের। আমরা এটা লিখলাম। এবং এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এই সংখ্যাটা। আমরা তাকে লিখব সর্বনিম্ন জনসংখ্যা 3,71,993, যা, এখন আমরা দেখব যে এই সংখ্যাটা কোন শহরের। আমরা এই সংখ্যাটা একটু দেখি। আমরা দেখতেছি এই যে এই সংখ্যাটা, এটা কোন শহরের? ক শহরের। আমরা এখানের মধ্যে লিখব ক শহরের। তাহলে আমরা বের করলাম যে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা হচ্ছে ঘ শহরের জনসংখ্যা, আর সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা হচ্ছে ক শহরের জনসংখ্যা। তাহলে আমাদেরকে কিন্তু তারা এটাই জানতে চাইছে যে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি, সেটা আমাদেরকে জানাও। কোন শহরের জনসংখ্যা সবচেয়ে কম, সেটা আমাদেরকে জানাও। আমরা দেখলাম এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এটা। তাহলে এটা তো একটা শহরের জনসংখ্যা, তাইলে সেই শহরটার নাম হচ্ছে ঘ। তাহলে আমরা বলতে পারি ঘ শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি। এটা তো একটা শহরের জনসংখ্যা, এটা সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এটা হচ্ছে ক শহরের। তাহলে আমরা বলতে পারি ক শহরের জনসংখ্যা সবচেয়ে কম, অর্থাৎ সর্বনিম্ন। এই কথাটা এখন আমরা লাস্ট লাইনে লিখে দিয়ে আমাদের অঙ্কটাকে শেষ করে দিব। তাহলে আমরা এখানে আমাদের লিখব যে অতএব ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন। এখন কেউ কেউ ভাবতে পারেন যে এখানে শহরের নিচে যদি আমরা এরকম দাগ দিয়ে লিখে দিই, যে শহরের নিচে এরকম দাগ দিলাম, জনসংখ্যার নিচে এরকম দাগ দিলাম, তাহলে কি কোনো সমস্যা?
এখানে লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন উত্তরের লাইনটা লিখব, উত্তরের জন্য যেই লাইনটাকে আমরা লিখব, যেমন এই লাইনটা যে আমরা লিখলাম এটা কিন্তু আমরা উত্তরের জন্য লিখলাম, তো উত্তরের লাইনে গিয়ে আমরা এরকম দাগটা না দেওয়াটাই উত্তম। উত্তরের লাইনে এরকম দাগ না দেওয়াই উত্তম, সেখানে একেবারে সব কিছু লিখে দেওয়াটা ভালো। যদি আমাদের অঙ্কের ভিতরে উপরে মধ্যখানে যদি এরকম হতো যে দাগ দেওয়া যায়, আমরা দাগ দিয়ে দিয়ে করতাম, ওটা করা যায়। কিন্তু যেহেতু আমরা একদম উত্তরের লাইন লিখতেছি, সর্বশেষ লাইন, সেখানে আর এরকম দাগটা না দিয়ে এরকম লিখে দেওয়াটাই সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা এখানের মধ্যে যেই কাজটা করলাম, প্রথম কাজ এই সবগুলো সংখ্যাকে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বড় সংখ্যা অনুযায়ী সাজালাম। এরপরে দ্বিতীয় কাজ, সবচাইতে বেশি যেই শহরের জনসংখ্যা সেটা নির্ণয় করলাম ঘ, আর সবচেয়ে কম যেই শহরের জনসংখ্যা সেটা আমরা নির্ণয় করলাম ক। তাহলে আমাদের এটা হয়ে গেল, আমরা এই অঙ্কটার সমাধান করলাম। আমরা আশা করি আজকের এই পর্বটি যে অঙ্কগুলো আমরা করলাম এগুলো আমরা বুঝাতে সক্ষম হয়েছি। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।